নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল, অভিযোগ বিএনপির। চাপিয়ে দেয় কিছু, মেনে না নেয়ার হুঁশিয়ারি। সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন ভোট করতে চান সিইসি। দিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের রাখা হবে না আগামী ভোটে। যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্রের। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের তফসিলের আগেই প্রার্থী তালিকা দেবে বিএনপি। ডিসেম্বরে জামায়াতের নেতৃত্বে জোটের আত্মপ্রকাশ। জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে এনসিপিও। গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। এমপিও শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারের অবস্থান। 3 দাবিতে কাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক। ক্যাম্পাসকে ইন্টারনেটের আওতায় আনা সহ 10 প্রতিশ্রুতি দিয়ে রাকসুতে ছাত্র দলের ইশতেহার। নানা সাজে আর ঢঙে চাকসু নির্বাচনের প্রচারণা তুঙ্গে। এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমলেও বাড়ছে খেলাপির পরিমাণ। ডিসেম্বর প্রান্তিকে 6,30,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা, আদায়ে কঠোর বাংলাদেশ ব্যাংক। নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যেই পিআর নিয়ে কিছু দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না বলেও এ সময় তিনি উল্লেখ করেছেন। বলেছেন, সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়ে 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে দলগুলো। প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ 7 মাস 3 দফা বৈঠক, 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা, কখনো একমত কখনো দ্বিমত। এরপরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আগামী 17 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ। রাজনীতিবিদদের পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি এখন সেদিকেই। রোববার ডিআরইতে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের বেশিরভাগই বিএনপির দেয়া রাষ্ট্র মেরামতের 31 দফায় আগে থেকেই আছে। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষর হলেও যেসব বিষয়ে একমত হয়নি সে প্রস্তাবগুলো আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিতে হবে। সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন মির্জা ফখরুল। কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতেই এই আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি। পিআর পদ্ধতি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত আছে দেশের মানুষ। অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 7টি দল। সরকারের কেউ কেউ একটি দলের প্রতি অনুগত অভিযোগ করে নেতারা বলেছেন, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মেনে নেবে না।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। রোববার 5 দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় দলগুলো। স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কোন রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মানবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ হবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকার যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 14 অক্টোবর মানববন্ধন বিভাগীয় সদরে এবং ঢাকায় হবে পল্টন মোড়ে। 15 অক্টোবর মানববন্ধন হবে সকল জেলা সদরে। ঢাকা সহ সারা দেশে একযোগে 5 দফা দাবি আদায়ের স্মারকলিপি দিয়েছে দলগুলো। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে অন্তর্বর্তী সরকার দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই কথা বলেছেন তিনি। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা। রাতের অন্ধকারে নয়, একটি পরিচ্ছন্ন জাতীয় নির্বাচন করতে চান বলে জানিয়েছেন CCAMM নাসির উদ্দিন। চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেছেন তিনি। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না। তাহলে তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিন। নির্বাচনের মাঠে জোরে সোরেই নামছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ নিয়ে দৃশ্যমান অগ্রগতির পর নির্বাচনই এখন মুখ্য দলগুলোর কাছে। শৃঙ্খলা ঠিক রাখতে তফসিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার পরিকল্পনা বিএনপির। অন্যদিকে ডিসেম্বরে জোট আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। এদিকে অধিকাংশ আসনে জনসংযোগও চালাচ্ছে দলটি। এতদিন নির্বাচন নিয়ে তোড়জোড় না থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাওয়ায় মাঠে নামছে এনসিপিও। হাসান ওয়ালির রিপোর্টে দেখব বিস্তারিত। উৎসব মুখর নির্বাচনের সংস্কৃতি দেখা যায়নি বেশ কয়েক বছর ধরেই। গত 3টি নির্বাচনেও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। কর্তৃত্ববাদী শাসনের অবসান হওয়ার পর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তাই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তবে জুলাই সনদ ইস্যুর কারণে কিছুটা ধীরে চলো নীতিতে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে একই সঙ্গে রাজনীতির মাঠে শক্তিমত্তার জানান দিতে এবং সংগঠন গোছাতে তৎপর দলগুলো। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা 217টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। 299 আসনে একক প্রার্থী দিয়েছে জামায়াত ইসলামী। অনেকটা অলিখিত জোটবদ্ধ পথ চলা শুরু করেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। তবে এনসিপি এখনও দৃশ্যমান কোনো কার্যক্রম হাতে নেয়নি। এতদিন জুলাই সনদের দাবিতে নানান কর্মসূচিতে থাকলেও এখন দলের সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিচ্ছে এনসিপি। যারা প্রস্তুতি নিচ্ছিলেন দীর্ঘ সময় ধরে, তাদেরকে সামনে নির্বাচনে প্রস্তুত হওয়ার আমরা নির্দেশ দিয়েছি। কিন্তু সে নির্বাচন সেটা কি জোটবদ্ধভাবে হবে না আমরা এককভাবে করব, সে সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে গ্রহণ করিনি। এদিকে ডিসেম্বরে জোটের আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। বাইলিটারেল আলোচনা হচ্ছে, গ্রুপ ভিত্তিক আলোচনা হচ্ছে, আলোচনা পর্যায়ে এখন আছে, কোনোটা ফাইনাল হয় নাই। ডিসেম্বরে তো এটা একটা ফাইনাল শেপ পাবে আর কি। সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে বিএনপিতে। শিগগিরই এসব প্রার্থীরা নামবেন জনসংযোগে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার
পরে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি নিতে তফসিলের অপেক্ষায় দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি মতামত চাইলে দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত বলেও এ সময় মন্তব্য করেছেন তিনি। গুমের 2 মামলা সহ 3 মামলায় পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার এক ব্রিফিংয়ে জানায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন আইনে বিচার হবে তা নিয়ে দরকার পড়বে আইনি ব্যাখ্যার। রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনী আইনি মতামত চাইলে দিতে প্রস্তুত তারা। তবে আইনের সাধারণ বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করা। এরপর সিদ্ধান্ত দেবেন আদালত। যাকে যখনই গ্রেফতার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে। আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে, জামিন দেয়, সেটা দিতে পারেন। সুতরাং ডিসিশন নেয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে। মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত। এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন, সেখানেও নেই। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার। গত 8 অক্টোবর 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। 22 অক্টোবর আসামিদের হাজির করার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব খাদ্য ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানীর রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রোববার স্থানীয় সময় বিকেল 5টায় সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। একই সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনূস। 3 দাবিতে কাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের এই দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন এনসিপি নেতারাও। আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা। এর আগে প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি লাঠিচার্জও করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এখানে অবস্থান নিয়ে আস্তে আস্তে আমাদের শিক্ষকরা শহীদ মিনারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এই মুহূর্তে অতর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জলকামান ব্যবহার করে আক্রমণ করেছে। উস্কানি ছাড়া পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে। আগে সাউন্ড গ্রেনেড মেরেছে, হ্যান্ড গ্রেনেড মেরেছে, তারপর জলকামান। এর আগে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে শুরু করেন বিক্ষোভ। আন্দোলনকারীদের শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানায় পুলিশ। এর পরপরই প্রেস ক্লাব এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ন্যায্য অধিকারের কথা বললেই সরকার আমাদের উপরে তেড়ে আসে এবং আমাদেরকে নাজেহাল করার চেষ্টা করে। আমাদেরকে 20% বাসা ভাড়া দিয়ে দিক, 1500 টাকা মেডিকেল দিয়ে দিক, আমরা সুন্দর করে বাসায় চলে যাবো। ওনাদের নেতৃত্বে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে। আপনারা দেখেছেন যে কিছু অংশ তারা এখানে আবার রয়ে গেল। আমরা ওখানে দিয়ে আসার পরে তাদের সাথে কথা বললাম, কি ব্যাপার আপনাদের যে লোকজন এখনো এখানে রয়ে গেল। তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না, তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। পরে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতা সহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি।
শিক্ষকদের সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান এনসিপির নেতারাও। শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান তাদের। মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে গণ অধিকার পরিষদও। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ভোটের হাওয়া বইছে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসকে ইন্টারনেটের আওতায় আনা সহ 10 প্রতিশ্রুতি দিয়ে রাকসুতে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। নানা সাজে আর ঢঙে চাকসু নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। চার্লি চ্যাপলিনের সাজ, আবার কেউ করছেন স্কেটিং, এমন অভিনব কৌশলে চাকসুতে প্রচারণা। আর মাত্র 2 দিন পরে ভোট উৎসব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রার্থীরা গণসংযোগের সুযোগ পাবেন সোমবার রাত 12টা পর্যন্ত। তাই কোনো ভোটারদের কাছে যাওয়া বাদ পড়ল কিনা তা যাচাই করে নিচ্ছেন তারা। বিভিন্ন অনুষদ, হল থেকে শুরু করে আশেপাশের কটেজ এলাকাতেও পৌঁছে দিচ্ছেন লিফলেট ও ইশতেহার। সমান তালে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণায় সরব থাকছেন। স্টেশনে যখন শাটল আসে তখন সবার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। এইভাবে আসলে অনাবাসিক আবুদের কাছে পৌঁছানোর চেষ্টায় আছি। চাকসুর একদিন পরই মতিহার ক্যাম্পাসের রাকসুর ভোট। শেষ মুহূর্তে প্রচারণায় তোড়জোড় প্রার্থীদের। লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন ও ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি সহ 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিভিন্ন প্রার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার। ভোট দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষার্থীরা যে স্বাধীনতাটা ভোগ করবে, সেখানে কারো যদি প্যারামিটারের বাইরে এরকম দেখা যায়, আমরা নিরুৎসাহিত শব্দটা বলেছি, এটি আমার শিক্ষার্থীরা মনে হয় নিশ্চয়ই মেসেজটা বুঝবে। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে রাকসু ও হল সংসদের। ভোটার 28,901 জন। আর 15 অক্টোবর চাকসুর ভোট ঘিরে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বুধ ও বৃহস্পতিবার। তানজিল হাসনাত, সময় সংবাদ। একদিকে কমছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, অন্যদিকে প্রান্তিক ঘুরতেই 20% বেশি করে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। শঙ্কা জাগানো এমন পরিসংখ্যান সামনে এনে খেলাপি ঋণ আদায়ে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে অদূরদর্শী ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। আর শুধু কর্মপরিকল্পনা সীমাবদ্ধ না থেকে তা আদায় করে সঠিক বিনিয়োগে মনোযোগ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। সাইফুল ইসলামের রিপোর্ট। মূল্যস্ফীতি লাগাম টানতে কঠোর মুদ্রানীতির কবলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি না মিললেও বেড়ে গেছে ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার। এতে কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 10.13%, এক বছর পর নেমেছে 6.52%। তা আরও কমে আগস্ট শেষে হয়েছে 6.35%, যা গেল 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ঋণ ধারায় বিনিয়োগ খরায় ভুগছেন ব্যবসায়ীরা। আমরা লোকালরাও কনফিডেন্স পাচ্ছি না, বিদেশিরা তো কনফিডেন্স পাচ্ছিই না। তো ওইটার জন্য একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, স্টেবল ব্যাংকিং পলিসি দরকার। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমার বিপরীতে প্রতি 3 মাসে 20% বেশি করে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, যা গেল জুন শেষে দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকায়। সেপ্টেম্বর প্রান্তিকে তা ছাড়িয়ে যেতে পারে 6,30,000 কোটি টাকা। এমন শঙ্কা জানিয়ে খেলাপির ভারে নুয়ে পড়া দেশের ব্যাংক খাতকে টেনে তুলতে ঋণের বিপরীতে থাকা সম্পত্তি স্ব ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে কঠোর হতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারেস্ট তো প্রতিনিয়ত ইম্পোজ হচ্ছে, অতএব আগামী 3 মাসে যদি একটি টাকাও সে সকল খেলাপিরা ব্যাক না করে, শুধু সুদ আরোপের ফলে তো আরো 20% বেড়ে যাবে। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের। যতক্ষণ না টাকা ফেরত না দিবে ততক্ষণ জেলে তাকে থাকার কথা, এগুলি তো বলা আছে, কিন্তু ওই ফাঁক ফোকর আছে,
বেরিয়ে যায়। খেলাপি আদায় আর বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না অর্থনীতিবিদরা, তবে সমন্বয়হীনতায় সুফল মিলছে না বলে মত তাদের। সংকুচিত অবস্থায় ব্যাংকগুলো তাদের দায়িত্ব তো পালন করতে পারবে না, সময় ভিত্তিক একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব গেল জুন পর্যন্ত এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 3,19,037 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাক্ষংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার পা হারালেন বিজিবির এক সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সিএমএইচে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাক্ষংছড়ির তমব্রু এলাকায় টহল দিচ্ছিলেন 34 বিজিবি সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় হঠাৎ মাইন বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য পাও প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা নাক্ষংছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণ হয়। সীমান্ত এলাকায় গেল 3 বছরে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে অন্তত 16 জন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।